Thank you and welcome back to our channel Special Science Classes. আজকে আমরা পরমাণু ও নিউক্লিয়াস অধ্যায়ের মানে অ্যাটমস এন্ড নিউক্লিয়াই অধ্যায়ের পরমাণুর গঠন সম্পর্কে জানব। অর্থাৎ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ডের যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা রয়েছে, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেটা নিয়ে আলোচনা করব। রাদারফোর্ডের পরমাণু মডেল কি, রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে ত্রুটি কি রয়েছে, সেই ত্রুটিগুলি বিজ্ঞানী রাদারফোর্ডেরই ছাত্র বিজ্ঞানী নিলস বোর কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে কিভাবে সংশোধন করেন এবং সেই বিজ্ঞানী নিলস বোরের যে পরমাণু মডেল সেটা কীরকম, নিলস বোরের পরমাণু মডেলের সাফল্য কি, বিজ্ঞানী নিলস বোরের যে পরমাণু মডেল তার মধ্যেও কি ত্রুটি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিটেলসে আজকে জানব। তো পরমাণুর গঠন কীরূপ সে সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম পরীক্ষা করেন, বিভিন্ন রকম মতবাদ দেন। যেমন তোমরা হয়তো শুনে থাকবে বিজ্ঞানী জে টমসনের প্লাম পুডিং মডেল, মানে পরমাণুর ভিতরে পরমাণুর ধনাত্মক কণা প্রোটন এবং ঋণাত্মক কণা ইলেকট্রন কীরূপে অবস্থান করে। নিউট্রন কণা ততদিন আবিষ্কার হয়নি, তো পরমাণুর মধ্যে প্রোটন কণা আর ইলেকট্রন কণা রয়েছে এই ধারণা ছিল, এবং তাতে প্রোটন এবং ইলেকট্রন কণাগুলি কিভাবে বিন্যস্ত হয়ে থাকে পরমাণুর গঠনে সে সম্পর্কে বিজ্ঞানী জে টমসন যে ধারণা দেন সেটি হচ্ছে প্লাম পুডিং মডেল। অর্থাৎ সহজ ভাষায় ধনাত্মক আধান ছড়িয়ে রয়েছে, সেই ধনাত্মক আধানের মাঝে মাঝে কিশমিশের মতো ইলেকট্রন কণাগুলি থাকে। অথবা একটা তরমুজের লাল অংশটা মনে করলাম যে ধনাত্মক আধান, আর কালো কালো তরমুজের বীজগুলো হচ্ছে ইলেকট্রন ঋণাত্মক আধান। এইভাবে অবস্থান করে বলে প্রাথমিকভাবে ধারণা ছিল, কিন্তু জে টমসনেরই সুযোগ্য ছাত্র বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড 1906 সালে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি করেন এবং তাতে তিনি অনেক নতুন কিছু ধ্যান ধারণা অর্জন করেন। তবে কিছু সন্দেহ থেকে যায় বলে আবার 1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার দুই সহযোগী এইচ গাইগার এবং বিজ্ঞানী মার্সডেন এদের সহযোগিতায় নতুন করে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি করেন। কত সালে? 1911 সালে ফাইনালি আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা হয়। বিজ্ঞানী রাদারফোর্ড এই আলফা কণা স্ক্যাটারিং পরীক্ষাটি করেন। অ্যাকচুয়ালি রাদারফোর্ডের তত্ত্বাবধানে এই দুইজন নতুন করে আবার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি করেন। অত্যন্ত ইন্টারেস্টিং এবং সহজ পরীক্ষা। পরমাণুর গঠন সম্পর্কে, পরমাণুর গঠন জানার জন্য পরমাণুর গঠন জানবে তাই কি করেন, একটা সোনার পাত নেন, অতীব পাতলা সোনার পাত। কেন? সোনাকে পিটলিয়ে অনেক পাতলা করা যায়। কি পরিমাণ পাতলা? প্রায় পারমাণবিক স্তরে। পারমাণবিক স্তরে মানে এতটাই পাতলা করব, প্রায় 10⁻⁻7 মিটার, অ্যাকচুয়ালি 4 × 10⁻⁻7 মিটার। এই সূক্ষ্ম পাতলা এমনভাবে করা হবে সোনার পাতকে যাতে একটা স্তর বিশিষ্ট ওয়ান লেয়ার বা অ্যাটমিক লেয়ারে পাতলা করা যায়। অর্থাৎ সোনার পাত একটা একটা করে পরমাণু বিছিয়ে থাকবে, ওই পরমাণুগুলোর পিছনে আর কোনো পরমাণু থাকবে না বা সামনে আর কোনো পরমাণু থাকবে না। মানে যখন আমরা আলফা কণা পাঠাবো তখন একটা পরমাণু ভেদ করেই যাতে যায়, একটা পরমাণুর পিছনে যাতে আর কোনো পরমাণু না হয়। যদি স্ল্যাব নেওয়া হতো তাহলে অনেকগুলো পরমাণু থাকতো। আলফা কণা এক পরমাণুতে ধাক্কা খেয়ে আরেক পরমাণুতে ঢুকতো, তারপরে আরেক পরমাণুতে ঢুকতো, তাই পরমাণুর গঠন কিরূপ সঠিক সম্যক ধারণা পাওয়া যেত না। তাই পরীক্ষাটি করার জন্য সোনার পাতকে বেছে নেন, কারণ সোনার পাতকে অতীব পাতলা করা যায়। প্রায় 4 × 10⁻⁷ মিটার লেভেলে, পারমাণবিক লেভেলে পাতলা করা হয় সোনার পাতকে। এবং গোটা এক্সপেরিমেন্টটা একটা বায়ুশূন্য আবদ্ধ নলের মধ্যে করা হয়। আলফা রশ্মি পাঠানো হয়। আলফা রশ্মির উৎস হচ্ছে এরকম
একটা বিসমাত নেওয়া হয় 83-214 এখানে এই তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হবে, আলফা রশ্মি এখান থেকে চতুর্দিকে নির্গত হবে, তাই একটা নির্দিষ্ট সরু বিম, সরু রশ্মিগুচ্ছ তৈরি করার জন্য সিসার ব্লক দেওয়া হয় দুই দিকে, আর মাঝখানে ছোট করে চ্যানেল বা রাস্তা থাকে যাওয়ার জন্য আলফা রশ্মিগুচ্ছ। তো আলফা রশ্মিগুচ্ছকে সরু বিমে পরিণত করা হয়। সেই আলফা রশ্মির গতিবেগ কত? গতিবেগ এমন পরিমাণে হয় যাতে তাদের গতিশক্তি 5.5 থেকে 7.7 মেগা ইলেকট্রন ভোল্ট লেভেলের হয়। তাহলে পরীক্ষাটা কি করা হবে? পরমাণুর গঠন কিরূপ, কোন পরমাণু নিয়ে পরীক্ষা করা হয়? সোনার পরমাণু। একটা পরমাণু তো নেওয়া যাবে না, তাই অনেকগুলো পরমাণু নিতে হবে, কিন্তু বিছিয়ে নিতে হবে একটা একটা পরমাণুর স্তরে, পারমাণবিক স্তরে অতীব পাতলা করে সোনার পাত, যাতে একটা করে পরমাণু বিছিয়ে থাকে। আলফা রশ্মি যখন যাবে এক পরমাণুতে ধাক্কা খেলে সেটাই ফার্স্ট, সেটাই লাস্ট, আর পিছনে অন্য কোনো সোনার পরমাণু থাকবে না যাতে আলফা রশ্মি ধাক্কা খায়। তাহলে একটা পরমাণুর গঠন বোঝাবার জন্য, পরমাণুকে বিছিয়ে নেওয়ার জন্য পাতলা পারমাণবিক স্তরে সোনার পাতকে পাতলা করা হয়, এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা আবদ্ধ বায়ুশূন্য নলে করা হয়। এবং এই সোনার পাতের পিছনে আলফা কণা যে জায়গা দিয়ে যাবে, ধাক্কা দিবে যেখানে, এর একটা পর্দা রাখা হয়। কিসের পর্দা? জিঙ্ক সালফাইড প্রলেপ দেওয়া পর্দা। জিঙ্ক সালফাইড কেন? এখানে যদি আলফা রশ্মি এসে পড়ে, এখান থেকে ক্ষণিকের জন্য উজ্জ্বল আলোক বিন্দু তৈরি হবে, উজ্জ্বল আলোক বিন্দু তৈরি হবে। প্রতিপ্রভা বৈশিষ্ট্য রয়েছে জিঙ্ক সালফাইডের, তাই পর্দাটা জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া একটা পর্দা, গোলাকার, যাতে আলফা রশ্মি যাওয়ার পরে, পরমাণুর মধ্যে দিয়ে যাওয়ার পরে আলফা রশ্মি সোজা যাচ্ছে না ধাক্কা খেয়ে বেঁকে যাচ্ছে না ধাক্কা খেয়ে পিছন দিকে আসছে, এখানে গোলাকার পর্দা সেজন্য রাখা হয় যাতে চারদিকের নজরটা আমরা দেখতে পাই এবং দেখার জন্য পিছনে অনুবীক্ষণ যন্ত্র লাগানো থাকে। এবার কি দেখতে পেল? দেখা গেল, পর্যবেক্ষণ যদি বলি, যে বেশিরভাগ আলফা রশ্মি, বেশিরভাগ মানে প্রায় পুরোটাই, শুনলে অবাক হবে, 99.86% যতগুলা আলফা রশ্মি পাঠানো হলো তার মধ্যে 99.86, বাকি আর কিছু নাই বললেই চলে, যতগুলো আলফা রশ্মি পাঠানো হলো তার মধ্যে 99.86% আলফা রশ্মি কোনরূপ ডেভিয়েশন বা বিক্ষেপণ বা বিচ্যুতি ছাড়াই সোজাসুজি AU পরমাণু ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দার উপরে গিয়ে পড়ে। কি করে বুঝলাম? ওই আলোক বিন্দু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, যে যতগুলা আলফা রশ্মি পাঠানো হচ্ছে এই সোনার পাতের উপরে ফেলা হচ্ছে, বেশিরভাগ মানে কি, প্রায় 99.86% আলফা রশ্মি কোনোরূপ বিক্ষেপণ ছাড়াই, বিচ্যুতি ছাড়াই, ডেভিয়েশন ছাড়াই, স্ক্যাটারিং ছাড়াই একেবারে সোজাসুজি সোনার পরমাণু ভেদ করে ওপারে পর্দাতে গিয়ে পড়ে। তার মানে কি? তার মানে হচ্ছে পরমাণুর বেশিরভাগ স্থানটাই ভিতরে ফাঁকা, শূন্য স্থান, কিছু নেই। কিছু থাকলে তো ধাক্কা খেত, বেঁকে যেত, ঘুরে আসতো, ফেরত আসতো, কিন্তু পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। তাই বেশিরভাগ আলফা কণা সোনার পরমাণু ভেদ করে বেরিয়ে যায়। 2 নাম্বার, প্রায় বাকিগুলা 0.14% আলফা কণা গ্রেটার দেন 1 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়।
এগুলা কি? এগুলো হচ্ছে পর্যবেক্ষণ। এই পরীক্ষার এগুলো হচ্ছে পর্যবেক্ষণ, নিরীক্ষণ। কয়েকটা মাত্র 0.14% আলফা কণা 1 ডিগ্রি কিংবা তার বেশি কোণে বিক্ষিপ্ত হয়। বেশিরভাগ আলফা কণা সোজাসুজি যাচ্ছে, অল্প কয়েকটা 1 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হচ্ছে। ছবিতে অনেক বড় বড় কোণ রয়েছে, অ্যাকচুয়ালি 1 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হচ্ছে 0.14%। আর কি দেখতে পাওয়া গেল? দেখতে পাওয়া গেল পর্যবেক্ষণ যে প্রায় 8,000 থেকে 10,000টি আলফা কণার মধ্যে মাত্র একটি গ্রেটার দেন 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। পার্সেন্টেজ প্রায় 0% বলা যায়। 8,000 থেকে 10,000টি আলফা কণার মধ্যে মাত্র একটি আলফা কণা 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। 90 ডিগ্রি মানে কি? যাচ্ছিল এই দিকে, যদি নিচে নামতো তাহলে 90 ডিগ্রি কোণ, পিছন দিকে চলে আসছে। এই যে পিছন দিকে চলে আসছে কিছু আলফা কণা, বেঁকে পিছন দিকে চলে আসছে। কতগুলো? 8 থেকে 10,000টির মধ্যে একটা। তার মানে এখানে পরমাণুর ভিতরে এমন কোনো একটা ছোট্ট, হ্যাঁ অতীব ছোট্ট জায়গা রয়েছে যেখানে ভারী ধনাত্মক কণা রয়েছে। ধনাত্মক কেন বলছি? কারণ আলফা রশ্মি নিজেই ধনাত্মক কণা। আলফা রশ্মি অ্যাকচুয়ালি কি? হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস মানে দুটা প্রোটন আর দুটা নিউট্রন, এটাই হচ্ছে আলফা। দুটা প্রোটন দুটা নিউট্রনের যে নিউক্লিয়াস, ইলেকট্রন নেই। ইলেকট্রন ছাড়া দুটা প্রোটন দুটা নিউট্রন মিলে যে কম্বিনেশন টিম, ওই টিমটা হচ্ছে আলফা কণা। হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, +2 মানে কি? দুটা ইলেকট্রন ছিল, ওরা বেরিয়ে গেছে, খালি প্রোটন আর নিউট্রন মানে নিউক্লিয়াসটা আছে। তো আলফা কণা নিজে প্লাস, তাই বিক্ষেপণ করলে প্লাস কণা দ্বারা বিক্ষিপ্ত হবে, কারণ প্লাসকে বিকর্ষণ করে, ধনাত্মক আধানকে বিকর্ষণ করে। 4 নম্বর আরও কনফার্ম হওয়া যাচ্ছে যে প্রায় 10⁶ এতটি আলফা কণার মধ্যে একটি কণা 180 ডিগ্রি কোণে, অর্থাৎ রিটার্ন চলে আসে, ফেরত আসে সরল রেখায়। যে সরল রেখায় গেল সেই সরল রেখা থেকেই ব্যাক আসবে, যে সরল রেখায় গেল সেই সরল রেখায় ব্যাক আসবে আলফা কণা। কতগুলোর মধ্যে? প্রায় 10⁶, 10 লক্ষের মধ্যে একটা। 10⁶ এর মধ্যে একটি আলফা কণা 180 ডিগ্রি কোণে, অর্থাৎ একই লাইনে একই সরল রেখায় ব্যাক চলে আসে। তার মানে এখানে এমন একটা আধান এবং ভর অল্প জায়গার মধ্যে, ছোট্ট জায়গার মধ্যে, কারণ 10 লক্ষের মধ্যে একটা কেন্দ্রীভূত রয়েছে, যেখানে ডাইরেক্ট হিট করলে আলফা কণা পিছন দিকে ব্যাক চলে আসে। তো এই সমস্ত পর্যবেক্ষণ বিজ্ঞানী রাদারফোর্ড লক্ষ্য করলেন এইচ গাইগার, মার্সডেনের সম্মিলিত যে আলফা কণা স্ক্যাটারিং পরীক্ষায়, সেখানে। এবং সেখান থেকে কি কি সিদ্ধান্তে আসলেন, এই সিদ্ধান্তগুলি আমরা এবার লিখব। তাহলে রাদারফোর্ডের যে আলফা কণা স্ক্যাটারিং পরীক্ষা, তার যা পর্যবেক্ষণ হলো, সেখান থেকে কি কি সিদ্ধান্তে উপনীত হন বিজ্ঞানী রাদারফোর্ড। 1 নম্বর হচ্ছে, যেহেতু 99.86% আলফা কণা কোনরূপ বিক্ষেপণ ছাড়াই, বিচ্যুতি ছাড়াই সরল রেখায় গিয়ে জিঙ্ক সালফাইড পর্দার উপরে পড়ে, মানে আলফা রশ্মি বা আলফা কণা সরল রেখায় পরমাণু ভেদ করে সামনে চলে যায় কোনরূপ বিক্ষেপণ ছাড়াই, বেশিরভাগ 99.86%। তাই পরমাণুর ভিতরে আসলে বেশিরভাগ স্থানেই ফাঁকা। সহজ কথায়, পরমাণু
নিরেট নয়। সিদ্ধান্ত হচ্ছে পরমাণু নিরেট বা ঠাসা বা ভর্তি নয়, বেশিরভাগ স্থানই ফাঁকা। পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা বা শূন্য। 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর, দেখা গেল যে 0.14% 1 ডিগ্রির বেশি কোণে বিক্ষেপণ হয় আলফা কণা। প্রায় 8 থেকে 10,000টি আলফা কণার মধ্যে একটি 90 ডিগ্রির বেশি কোণে বিক্ষেপণ হয়, আর পুরোপুরি ব্যাক আসে প্রায় 10 লক্ষের মধ্যে একটি। তাই বলা যায় যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা বটে, তবে ওর মাঝামাঝি কোনো এক জায়গাতে, অতি অল্প জায়গাতে, যেহেতু আলফা কণার সংখ্যার রেশিও বলছে, অতি অল্প জায়গাতে, অতি সূক্ষ্ম জায়গাতে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত রয়েছে। পরমাণুর মধ্যে অতি অল্প জায়গায়, অতি অল্প জায়গা বলতে 10⁻⁻15 মিটার রেডিয়াসের যে জায়গাটা, মানে 1 ফার্মি জায়গায় পরমাণুর সমস্ত ভর ও ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে বা পুঞ্জীভূত থাকে। তাই এই মানটা অনেক ছোট, তাই অনেক আলফা কণার মধ্যে অল্প কয়েকটা হাতে গোনা আলফা কণার বিক্ষেপণ হয়। 3 নম্বর, ভাবতে পারি আমরা আলফা কণাগুলো ধনাত্মক আধানধর্মী আর ইলেকট্রন ঋণাত্মক আধানধর্মী, তাই ঋণাত্মক আধানধর্মীর কারণেও আলফা কণার বিক্ষেপণ হয়, কিন্তু তা সম্ভব নয়, কারণ আলফা কণার ভর 4 AMU, যেখানে ইলেকট্রনের ভর প্রায় শূন্যের কাছাকাছি। তাই ইলেকট্রনের ক্ষমতা নেই যে আলফা কণাকে টেনে বিচ্যুতি ঘটাবে, বিক্ষেপণ ঘটাবে বা স্থানচ্যুত করবে। সেই কারণে আলফা কণার বিক্ষেপণে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। তাহলে ইলেকট্রনগুলো কোথায় আছে? ইলেকট্রনগুলা বাইরে বাইরে বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। ইলেকট্রনগুলি, একে কেন্দ্রক বলে, এখানে লিখে দিই। ইলেকট্রনগুলি কেন্দ্রক বা নিউক্লিয়াস, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াস বলতে এই যে ধনাত্মক আধান ভর সমস্ত পুঞ্জীভূত থাকে, কেন্দ্রীভূত থাকে এক জায়গাতে, ছোট্ট জায়গাতে, তাকে বলা হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি যে কোনো বৃত্তাকার পথে, মারাত্মক ভুল এই কথাটার জন্য বিজ্ঞানী রাদারফোর্ডের, যে কোনো বৃত্তাকার পথে ঘুরছে ইলেকট্রনগুলি, যেটা পরবর্তীকালে বিজ্ঞানী নিলস বোর এই যে কোনো হবে না, সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতে পারে নির্দিষ্ট শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলি। কিন্তু রাদারফোর্ড কি বলেছেন? ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে বা আবর্তন করে। এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের বিষয়বস্তু। এবং তাতে রাদারফোর্ড বলেন যে কেন্দ্র বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি, ঋণাত্মক ইলেকট্রনগুলি পরিভ্রমণ করে। তাহলে প্লাস মাইনাসকে টানবে, কাছে টানবে, আকর্ষণ করবে, তাহলে ইলেকট্রন কেন্দ্রে চলে আসে না কেন? তখন বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদ হচ্ছে যে এই যে কুলম্বীয় আকর্ষণ বল, এই কুলম্বীয় আকর্ষণ বলকে ইলেকট্রন গ্রহণ করে অভিকেন্দ্র ত্বরণ সৃষ্টির জন্য,
মানে নিউক্লিয়াস, ধনাত্মক নিউক্লিয়াস ইলেকট্রনের উপর বল প্রয়োগ করে, আকর্ষণীয় বল, বল প্রয়োগ হলে তার ত্বরণ থাকতে হবে। তার ত্বরণ কীভাবে তৈরি হচ্ছে? ইলেকট্রন তার গতির অভিমুখ এই বরাবর টেনজেনশিয়ালি তার গতিবেগ, একটু পরে দেখা যাচ্ছে এই বরাবর টেনজেনশিয়াল গতিবেগ, একটু পরে এখানে আসলে এই বরাবর টেনজেনশিয়াল গতিবেগ, গতিবেগের দিক পরিবর্তন হচ্ছে এই ফোর্সের কারণে, অভিকেন্দ্র ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেই কারণে ইলেকট্রন বৃত্তপথে আবর্তন করে। কিন্তু তারপরেও একটা ত্রুটি সেখানে নজরে পড়ল। কি ত্রুটি? আমরা আলোচনা করব যে পরমাণুর স্থায়িত্ব নিয়ে কি সমস্যা। তো যাই হোক, বিজ্ঞানী রাদারফোর্ডের এই আলফা কণার স্ক্যাটারিংয়ে এই সিদ্ধান্তগুলি আসার পরে পরমাণুর মডেলের দুটি অংশ, রাদারফোর্ড বললেন যে পরমাণুর দুটি অংশ, একটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, পরবর্তীকালে জানা গেল যে নিউক্লিয়াসে শুধু প্রোটন না, নিউট্রন কণাগুলিও থাকে, নিউক্লিয়াস বা কেন্দ্রক, আর একটা হচ্ছে বাইরে বিভিন্ন বৃত্তাকার পথে, যে কোনো বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি ঘুরছে, তাদেরকে বলা হয় ইলেকট্রন মহল। এই হচ্ছে রাদারফোর্ড মডেলের পরমাণুর দুটো অংশ, নিউক্লিয়াস বা কেন্দ্রক এবং ইলেকট্রন মহল। তো বিজ্ঞানী রাদারফোর্ডের যে পরমাণু মডেল, তার মধ্যে দুটি ত্রুটি থেকে গেছে। যে দুটি ত্রুটি রাদারফোর্ডেরই গুণধর ছাত্র বিজ্ঞানী নিলস বোর ঠিক করেন এবং নতুনভাবে পরমাণুর মডেল তৈরি করেন, যাকে বিজ্ঞানী বোরের পরমাণু মডেল বলা হয় বা বোর রাদারফোর্ডের মডেল বলা হয়। কারণ রাদারফোর্ডের কিছু বুদ্ধি বা যুক্তি গ্রহণ করা হয়, সেজন্য শুধু বোরের পরমাণু মডেল না বলে বোর রাদারফোর্ডের পরমাণু মডেলও বলা যায়। তো যাই হোক, আমরা রাদারফোর্ডের যে পরমাণু মডেল, তার ত্রুটি কি? প্রথম ত্রুটি হচ্ছে পরমাণুর স্থায়িত্ব। পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না রাদারফোর্ডের পরমাণু মডেল। পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না রাদারফোর্ডের পরমাণু মডেল। কেন? কারণ বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুর কেন্দ্রকে বা নিউক্লিয়াসে প্রায় 10⁻⁻15 মিটার রেডিয়াসের মধ্যে এখানে ধনাত্মক আধানগুলি রয়েছে। সমস্ত পরমাণুর ভর এবং ধনাত্মক আধান পুঞ্জীভূত, কেন্দ্রীভূত রয়েছে এই জায়গাতে। বাইরে যে কোনো, এই যে কোনো, বারবার বলছি, যে কোনো বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে। তখনও পর্যন্ত কক্ষপথের নামকরণ হয়নি যে কে এল এম এন ও পি কিউ ইত্যাদি। ওটা তো তার ছাত্র, রাদারফোর্ডের ছাত্র বিজ্ঞানী নিলস বোর এই কক্ষপথগুলিকে যে কোনো কক্ষপথ না বলে সুনির্দিষ্ট, অনুমোদিত, নির্দিষ্ট কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ এর নাম দেন যুক্তির মাধ্যমে, এবং তখন বলে কে এল এম এন কক্ষপথের নামকরণ আসে। কিন্তু প্রথমে রাদারফোর্ডের মডেল অনুযায়ী কক্ষপথের নামকরণ আসেননি। কি বলেন? যে কোনো কক্ষপথে ঘুরবে। এবার তাতে সমস্যা কি? স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারল না কেন? কারণ তার আগে বহুকাল, বহুযুগ ধরে প্রমাণিত হয় তড়িৎ গতিবিদ্যার ম্যাক্সওয়েলের সূত্র। কি সেটা? যে কোনো আহিত কণা, যে কোনো আধান যদি তার মধ্যে ত্বরণ থাকে, আধানের মধ্যে ত্বরণ থাকলে চার্জ উইথ অ্যাক্সিলারেশন, তাহলে সেটা তড়িৎচুম্বকীয় রশ্মি বিকিরণ করবেই করবে। এটা ম্যাক্সওয়েলের তড়িৎ গতিবিদ্যার সূত্রের একটা নিয়ম। তাহলে ইলেকট্রন বৃত্তপথে ঘুরছে, তো ইলেকট্রনের আধান রয়েছে, ইলেকট্রন ঋণাত্মক আধানগ্রস্ত, বৃত্তপথে ঘুরছে মানে দিক পরিবর্তন হচ্ছে,
দিক পরিবর্তন হচ্ছে বেগের, তার মানে ত্বরণ রয়েছে। কি ত্বরণ? অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। তাহলে আধান ঋণাত্মক, ইলেকট্রন ঋণাত্মক আধান, ইলেকট্রন বৃত্তপথে ঘুরছে, দিক পাল্টাচ্ছে, মানে অভিকেন্দ্র ত্বরণ রয়েছে। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার যে তড়িৎ গতিবিদ্যার সূত্র, যে আধানের মধ্যে ত্বরণ থাকলে শক্তি বিকিরণ করবেই, রেডিও অ্যাক্টিভ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করবেই। তার মানে কি করছে? ইলেকট্রন তড়িৎ চৌম্বকীয় শক্তি বিকিরণ করবে। করবেই, তড়িৎ চৌম্বকীয় শক্তি বিকিরণ করবেই। ধনাত্মক আধান ঋণাত্মক আধানকে আকর্ষণ করছে, আকর্ষণ বলের জন্য ইলেকট্রনের এর কাছে আসার কথা, কিন্তু না, এই আকর্ষণ বলকে ইলেকট্রন অভিকেন্দ্র ত্বরণ তৈরি করতে কাজে লাগিয়ে দেয়। এবার অভিকেন্দ্র ত্বরণ তৈরি করতে কাজে লাগালো, ঠিক আছে, কিন্তু ইলেকট্রনটা তো আধান, আধানের মধ্যে ত্বরণ আছে, তাহলে আরও শক্তি বিকিরণ করবে। আর শক্তি বিকিরণ করলেই ইলেকট্রনটা আস্তে আস্তে শক্তি হারাবে, আর এর আকর্ষণ বল তো কমছে না। তাহলে আকর্ষণ বল যদি না কমে, শক্তি যদি হারিয়ে ফেলে, এ আরও কাছে চলে আসবে। এর শক্তি কমে গেছে, শক্তি বিকিরণ করে শক্তি এর কমে গেছে, এর আকর্ষণ বল একই রয়েছে, তাহলে ও কাছে চলে আসবে, এ ওকে টেনে নেবে। যত টেনে নেবে, টানতে টানতে এক সময় এ তো শক্তি হারাতেই থাকবে, শক্তি হারাতে হারাতে এক সময় নিউক্লিয়াসে এসে উপরিপাতিত হবে ইলেকট্রন। ধনাত্মক আধানে ঋণাত্মক আধান এসে পতিত হবে, অর্থাৎ সহজ ভাষায় ইলেকট্রনগুলি বাইরে বাইরে দীর্ঘ সময় ধরে ঘুরতে পারবে না। এবং হিসাব করে দেখা যায় যে এই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনগুলো এসে পড়তে মোট সময় লাগে 10⁻⁸ সেকেন্ড। 1 সেকেন্ড না, 10⁻⁸ সেকেন্ড। অতি নগণ্য সময়ের মধ্যে সমস্ত ইলেকট্রন ধনাত্মক কেন্দ্রকে উপরিপাতিত হবে, অর্থাৎ পরমাণু থাকবেই না, পরমাণু স্থায়িত্ব নেই, মুহূর্তের মধ্যে পরমাণু ধ্বংস। তো সেই কারণে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞানী রাদারফোর্ড বা রাদারফোর্ডের পরমাণু মডেল। 2 নম্বর, রেখা বর্ণালীর ব্যাখ্যা। রেখা বর্ণালীর ব্যাখ্যা দিতে অসমর্থ বা দিতে পারে না রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড বলেছেন ইলেকট্রনগুলি যে কোনো বৃত্তাকার পথে ঘুরতে পারে, যে কোনো, সব জায়গাতেই, অনেক অসংখ্য বৃত্তাকার পথে ঘুরতে পারে, যে কোনো রেডিয়াস সম্পন্ন। তো সব জায়গায় যদি ইলেকট্রনগুলো ঘুরতে পারে, যখন ইলেকট্রন নিচু শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, বাইরে থেকে তাপ প্রদান করার ফলে মুহূর্তের মধ্যে ইলেকট্রন যখন পিছনে ফিরে আসবে, তাহলে ওই শক্তিটাও বিকিরণ করবে। অর্থাৎ ইলেকট্রন যে কোনো প্রকার শক্তি বিকিরণ করতে পারে। যে কোনো গ্যাসীয় পরমাণুকে যদি উত্তপ্ত করা যায়, তারা সমস্ত রকমের তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ করে। কিন্তু যদি আমরা কোনো গ্যাসীয় পরমাণুকে উত্তপ্ত করে সেখান থেকে নির্গত আলোক রশ্মিকে প্রিজমের মাধ্যমে পর্যবেক্ষণ করি, বর্ণালীকে, আমরা দেখতে পাবো যে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী নেই। বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি দেখা যায়, এরকম দেখা যাচ্ছে কিছু কিছু তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী নেই। কিন্তু ইলেকট্রন যদি সমস্ত বৃত্তাকার পথেই ঘুরতে পারে, সব সময় ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করতে পারে, তাহলে এরকম দাগ দাগ করা রেখা বর্ণালী, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী পাবো না। আমরা কি পাবো? অবিচ্ছিন্ন পরমাণু বর্ণালী। কিন্তু দেখা যাচ্ছে আমরা হাইড্রোজেন বা হিলিয়াম এরকম গ্যাসীয় পরমাণুকে উত্তপ্ত করলে সেখান থেকে আমরা ডিসক্রিট স্পেকট্রাম পাই, রেখা বর্ণালী পাই, যার ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারেনি। এবং যদি আমরা গ্যাসীয় পরমাণুর মধ্যে সাদা বর্ণের আলো ফেলি এবং নির্গত হওয়ার পর দেখি যে কিছু কিছু
সাদা বর্ণালী মানে কি সব রঙের আলো আছে, সব তরঙ্গ দৈর্ঘ্য আছে, কিন্তু সেখান থেকে ওই গ্যাসীয় পরমাণু ভেদ করে যখন সাদা আলো চলে যাবে, ওইদিকে যদি স্পেকট্রাম রাখি, প্রিজম রাখি, দেখতে পাবো কিছু কিছু তরঙ্গ দৈর্ঘ্যের আলো হারিয়ে গেছে। তার মানে পরমাণুর বিভিন্ন ইলেকট্রনগুলি সাদা বর্ণের সব তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করতে পারে না, কোনো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বা নির্দিষ্ট শক্তির আলোক বর্ণকে শোষণ করে। অর্থাৎ গল্পের মধ্যে সারমর্ম দাঁড়াচ্ছে যে ইলেকট্রনগুলা একটা নির্দিষ্ট চয়েস আছে, সেই চয়েসের রেখা বর্ণালী তৈরি করে। সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের রেখা বর্ণালী তৈরি করতে পারে না, অবিচ্ছিন্ন বর্ণালী তৈরি করতে পারে না। কি করে? রেখা বর্ণালী তৈরি করতে পারে। সেখান থেকে বিজ্ঞানী বোর কি করেছেন? বিজ্ঞানী নিলস বোর পরমাণুর মডেলের নতুন কিছু কথা বলেছেন। তাহলে বোরের যদি আমরা পরমাণু মডেল বলি, তাহলে বোর কি বলেছেন, যেখান থেকে এই তথ্যগুলি, এই সমস্যাগুলির মুক্তি হয়। বোরের পরমাণু মডেলের স্বীকার্য বলা হয় সেগুলিকে। বিজ্ঞানী বোরের পরমাণুর স্বীকার্য হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী। 1 নম্বর হচ্ছে পরমাণুর অভ্যন্তরের ইলেকট্রনগুলি পরমাণুর অভ্যন্তরের ইলেকট্রনগুলি কেবলমাত্র কয়েকটি সুনির্দিষ্ট অনুমোদিত, এই যে শব্দগুলো লাগিয়েছেন, বৃত্তাকার কক্ষপথেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে পারে। ওনার শিক্ষক বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি আবর্তন করতে পারে। বলছেন না, কয়েকটি নির্দিষ্ট কক্ষপথেই ইলেকট্রনগুলি আবর্তন করতে পারে, যে কোনো বৃত্তাকার কক্ষপথে না। এবার কোন কোন নির্দিষ্ট কক্ষপথ, অনুমোদিত কক্ষপথ, সুনির্দিষ্ট কক্ষপথ, সেজন্য তিনি বলেছেন যে কক্ষপথগুলির কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক, যে সমস্ত কক্ষপথের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক বা সেই শক্তির অধিকারী ইলেকট্রন যখন হবে তখন সেই সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করবে। এবং এই কক্ষপথগুলিকে বলা হচ্ছে স্থায়ী কক্ষপথ, কারণ এই সমস্ত কক্ষপথে ইলেকট্রন যখন আবর্তন করবে তখন কোনো প্রকার শক্তি বিকিরণ করবে না। কেন করবে না তার ব্যাখ্যাও দিতে পারেননি উনি, কিন্তু ওনার বক্তব্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক বলে প্রমাণিত হয়। তাই এই কক্ষপথগুলিতে পরিভ্রমণরত কোনো ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ করে না বা করবে না। শক্তি বিকিরণ হবে না, শক্তি বিকিরণ হবেই না, ও নিউক্লিয়াসে আসবে, ওই জায়গাটাই উনি বন্ধ করে দিলেন। সঠিক যুক্তি নেই, কিন্তু বললেন যে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী শক্তিও এখানে কোয়ান্টাইজড, অ্যাঙ্গুলার মোমেন্টামও কোয়ান্টাইজড। মানে যে কোনো শক্তি, যে কোনো রেডিয়াসের বৃত্তপথে ইলেকট্রন ঘুরতে পারে না। ইলেকট্রনের শক্তি অনুযায়ী সে একটা নির্দিষ্ট কক্ষপথেই পরিভ্রমণ করবে এবং সেই কক্ষপথে পরিভ্রমণরত অবস্থায় সে কোনো শক্তি বিকিরণ করবে না। তাহলে আমরা কি করে বর্ণালী পাচ্ছি? হ্যাঁ, যখন সেই ইলেকট্রনটি সেই কক্ষপথে ছেড়ে অন্য কক্ষপথে যাবে, উঁচু শক্তি স্তরের কক্ষপথে যাবে, কখন? শক্তি অর্জন করার পর। যে কোনো শক্তি অর্জন করলে উঁচু কক্ষ স্তরে যাবে না,
সেই উঁচু স্তরের শক্তি যদি সে পায়, ওখানকার শক্তি হয়ে যায়, তাহলে সে এই কক্ষপথ ছেড়ে উঁচু কক্ষপথে চলে যাবে, উঁচু শক্তি স্তরের। আবার যদি সে নিচু শক্তি স্তরে ব্যাক চলে আসে, তাহলে যতটা এনার্জির তফাৎ, শক্তির তফাৎ, ওই শক্তিটা ছেড়ে আসতে হবে, ওই শক্তি নিয়ে আসতে পারবে না। যে কক্ষপথে পরিভ্রমণ করবে সেই কক্ষপথের শক্তি তার মধ্যে থাকবে। শক্তি বেশি হয়ে গেলে সে উপরে যাবে, শক্তি কম হয়ে গেলে সে নিচে আসবে। ওই যে কোনো শক্তি কম, যে কোনো শক্তি বেশি করতে পারবে না, ও নিবেই না, ও দেবেই না, দিতে পারবে না। শক্তি যে কোনো শক্তি নিতেও পারে না, যে কোনো শক্তি দিতেও পারে না। কতটা দিতে পারে, নিতে পারে, ওই যে কক্ষপথগুলোর এনার্জি আছে, মনে করলাম এখানে 1 ইলেকট্রন ভোল্ট, ওখানে যেতে গেলে 3 ইলেকট্রন ভোল্ট লাগবে, তাহলে 2 ইলেকট্রন ভোল্ট যদিও পাই তবেই সে নিবে, কারণ ওখানে যেতে পারবে। আর যদি 1.5 ইলেকট্রন ভোল্ট পাই, নিয়ে কী করবে? তাই ইলেকট্রনগুলো যে কোনো এনার্জি নিতেও পারে না, যে কোনো এনার্জি দিতেও পারে না। সেই কারণে ডিসক্রিট অর্থাৎ রেখা বর্ণালী পাওয়া যায়, বাকিগুলা গ্যাপিংগুলা নিতে পারে না। তাহলে এই কক্ষপথগুলিকে কি বলা হয়? স্থায়ী কক্ষপথ। এদেরকে নাম দেওয়া হয়েছে কে, এল, এম, এন, এই করে করে কখনো নাম আছে, ম্যাক্সিমাম 7টি কক্ষপথ। আর কি আছে? রাদারফোর্ডের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য যে পরমাণুগুলি, ইলেকট্রনগুলি সেই কক্ষপথে পরিভ্রমণ করতে পারে যে কক্ষপথের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক বা পূর্ণ গুণিতক। h মানে কি? h বলতে প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। কৌণিক ভরবেগ h/2π, সেখানে ইলেকট্রন ঘুরবে। কৌণিক ভরবেগ 2h/2π, কৌণিক ভরবেগ 3h/2π। এরকম কৌণিক ভরবেগ সম্পন্ন যেগুলা কক্ষপথ বৃত্তাকার, সেখানে ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ n-তম কক্ষপথের কৌণিক ভরবেগ h/2π হবে। আরেকটা রয়েছে স্বীকার্য যে ইলেকট্রনগুলি নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করলে উঁচু শক্তি স্তরে সংক্রমিত হতে পারে, অথবা উঁচু শক্তি স্তর থেকে নিচু শক্তি স্তরে সংক্রমিত হতে পারে। এই শক্তি স্তর পরিবর্তনের সময় ইলেকট্রনগুলি শক্তি শোষণ বা শক্তি বিকিরণ করবে। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সংক্রমণ হতে পারে, মানে যেতে পারে সোজা ভাষায়। নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন বা বর্জন করে, সোজা ভাষায়। এই অর্জিত বা বর্জিত শক্তির পরিমাণ কি? U1 - E2 মাইনাস না ডিফারেন্স ইজ ইকুয়াল টু h নিউ। শক্তির পার্থক্য সেটা h নিউ। যদি উঁচু স্তরে যায় তো h নিউ পরিমাণ শক্তি গ্রহণ করবে। যদি উঁচু শক্তি স্তর থেকে, উঁচু কক্ষপথ থেকে নিচু কক্ষপথে
ফিরে আসে তাহলে H পরিমাণ শক্তি বিকিরণ করবে। এবার পরমাণুর যে বোরের মডেল, বোর তত্ত্ব, সেই বোর তত্ত্বের সাফল্য কি এবং বোর তত্ত্বেরও কিছু ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলি কি। প্রচণ্ড গরম পড়েছে, ফ্যান চালিয়ে লিখে ফেলেছি। যাই হোক, বলে দিচ্ছি। বোর তত্ত্বের সাফল্য বলতে পরমাণুর স্থায়িত্ব পূর্বের বা আগের মডেল যেটা ছিল রাদারফোর্ডের মডেল, সেটা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। বোরের পরমাণু মডেলের সাহায্যে পরমাণুর স্থায়িত্ব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যে পরমাণুগুলোর পারমাণবিক রেখা বর্ণালী, তার ব্যাখ্যা দেওয়া যায় বোর তত্ত্বের সাহায্যে। এগুলো সাফল্য। ক্ষার ধাতুর পারমাণবিক বর্ণালীর প্রধান বিশেষত্বগুলি ব্যাখ্যা করা যায় এটার মাধ্যমে। আর রেখা বর্ণালীর বিশ্লেষণের সাহায্যে অজানা মৌলকে শনাক্ত করা যায়। মনে রাখতে হবে যে সাপোজ হাইড্রোজেন পরমাণু, তার রেখা বর্ণালী যেরূপ হবে, হিলিয়াম তার রেখা বর্ণালী অন্যরকম হবে। তাই রেখা বর্ণালী দেখে অজানা মৌলকে চেনা যায়। এগুলো বোর তত্ত্বের সাফল্য। আর বোর তত্ত্বের ত্রুটি, একটি ইলেকট্রনযুক্ত পরমাণুর শক্তি বর্ণালীর ব্যাখ্যা করা যায়, কিন্তু যদি একাধিক ইলেকট্রন থাকে বড় পরমাণুর ক্ষেত্রে, তাহলে তার শক্তি এবং বর্ণালী গুচ্ছের তরঙ্গদৈর্ঘ্যের বিশ্লেষণ বোর তত্ত্বের সাহায্যে করা মুশকিল। বোর তত্ত্বের সাহায্যে পরমাণুতে ইলেকট্রন কীভাবে বন্টন হবে, কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, বিন্যাস কীরূপ, সেগুলো ব্যাখ্যা করা যায় না। পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ বৃত্তাকার কেন, আর ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, বৃত্তপথে ঘুরলে তার অভিকেন্দ্র ত্বরণ থাকবে। ত্বরণ আছে, আধান আছে, তবু তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটছে না, ম্যাক্সওয়েলের সূত্র ফেইলিওর হচ্ছে কেন, তারও ব্যাখ্যা দিতে পারেনি। বলেছে যে পরমাণুর ক্ষেত্রে ওই সনাতন বিদ্যা, ম্যাক্সওয়েলের তড়িৎ গতিবিদ্যার সূত্র এখানে খাটবে না, এখানে মানবে না। এখানে কোয়ান্টাম মেকানিক্স, পারমাণবিক ব্যাপার, তাই সম্পূর্ণ আলাদা বিষয়। ওই বিষয়টা পুরোপুরি এখানে মান্যতা পাবে না। এটাই হচ্ছে উত্তর, সঠিক উত্তর নেই। 4 নম্বর, রেখা বর্ণালী অতি ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে সাধারণ প্রিজমের সাহায্যে তাকে পৃথকভাবে চেনা মুশকিল, এবং মূল বর্ণালীর সঙ্গে যে সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীগুলি রয়েছে তাদের গঠন ব্যাখ্যা করা যায় না বোর তত্ত্বের সাহায্যে। তো এই কয়েকটা হচ্ছে বোর তত্ত্বের ফেইলিওর, এগুলো হচ্ছে বোর তত্ত্বের সাফল্য। এই সাফল্যের পিছনে যার অবদান প্রথম রয়েছে বিজ্ঞানী রাদারফোর্ড, নিলস বোরের শিক্ষক, আর রাদারফোর্ডের শিক্ষক বিজ্ঞানী জে টমসন। কি দিনকাল ছিল, শিক্ষকের ছাত্র, তার ছাত্র প্রত্যেকে একটা বিষয়ের উপর আলোকপাত করে বিভিন্ন নতুন নতুন তথ্য সিদ্ধান্ত প্রদান করেন। যাই হোক, আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ।